বিহারের রোহতস জেলার ঐতিহাসিক শহর সাসারাম প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসের এক মিলনস্থল। সবুজে ঘেরা পাহাড়, ছবির মতন সুন্দর একাধিক জলপ্রপাত ও প্রাচীন স্থাপত্যগুলোর জন্য এই অঞ্চল সমস্ত ভ্রমণ পিপাসু মানুষের মন জয় করে নেয়। আমি মাত্র একদিনে সাসারাম ঘুরব বলে বেরিয়ে এসেছি। এখানে যতগুলো দেখার জায়গা আছে তার মধ্যে কয়েকটা আমি গত পর্বেই তোমাদেরকে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম। আজ তোমাদেরকে দেখাবো পাহাড়ে ঘেরা পরিবেশের মধ্যে অবস্থিত তুলগা ভবানী মন্দির, শেরশাহ সুরির সমাধিক্ষেত্র, পাইলট বাবার আশ্রম, আরও অনেক কিছু। তাহলে চলো আগের পর্ব যেখানে শেষ করেছিলাম সেই সীতাকুণ্ড জলপ্রপাত থেকে শুরু করি। সীতাকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম। এবারে যাব মা তুলগা ভবানী মন্দির। উঠে পড়লাম আমাদের অটোতে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই অটোটা আমি সাসারামের সাইট সিন ঘোরার জন্য বুক করেছি। খরচ পড়েছে 1100 টাকা। তোমাদেরকে আগের পর্বেই বলেছি আমি চলেছি কাইমুর পর্বতমালার ওপর দিয়ে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। ধোয়াকুণ্ড বা মাঝের কুণ্ড থেকে তুলগা ভবানী মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.25 ঘন্টা মতো। অটোতে যেতে যেতে দেখছিলাম দূরে পাহাড় আর সামনে এই রকম চাষের জমি। জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। সাসারামে খুব ভালো চাষাবাদ হয়। আমাদের অটো এবারে চাষের জমির মধ্যে দিয়ে তৈরি হওয়া রাস্তা ধরে এগিয়ে চলল। চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ চাষের ক্ষেত। খুব প্রাণবন্ত লাগছে দেখতে। বিশ্বাস করো, এখানকার ঠান্ডা নির্মল হাওয়া মনটাকে আরো সতেজ করে দিল। আর এই সবুজ দেখে চোখ দুটো কত না শান্তি পাচ্ছে তা বলে বোঝাতে পারবো না। এখন বাজে বেলা 1:30, অর্থাৎ আমরা প্রায় 1.5 ঘন্টা অটোতে আসার পরে এসে পৌঁছলাম তুতলা ভবানী মন্দিরের প্রবেশদ্বারের কাছে। এইখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গেট আছে। এই গেট থেকে পেরিয়ে আমাদের আলাদা অটোয় উঠতে হবে। চলো তাহলে যাওয়া যাক। গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। এখান থেকে ব্যাটারির গাড়িতে তুতলা ভবানী বা তুলগা ভবানী মন্দির দেখতে যেতে হবে। টোটো দাঁড়িয়েই ছিল। भैया कौन सा आगे? आप कितना आदमी? कम से कम 5 आदमी। 5 आदमी। कितना देते हो? एक पर आदमी 10 रुपये। কিছুক্ষণের মধ্যেই টোটো ছেড়ে দিল। আমরা এগিয়ে চললাম পাহাড়ি জঙ্গল পথ ধরে। যেতে হবে দূরে ওই পাহাড়টার কাছে। দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। অনেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে হেঁটে হেঁটেই চলেছেন। বেশ কিছুটা আসার পর দূরে একটা বড় ঝর্ণা চোখে পড়ল। ওটাই আমাদের গন্তব্য বলে জানতে পারলাম। মিনিট 6-7-এর মধ্যেই কিন্তু এই ব্যাটারি গাড়ি আমাদেরকে নিয়ে পৌঁছে দিল মাতা তুঙ্গা ভবানীর মন্দিরে যাওয়ার প্রবেশদ্বারে। এখানে একটা বড় ঝর্ণা আছে, চলো দেখে আসি। এরপর হেঁটে এগিয়ে চললাম ঝর্ণার দিকে। ওখানেই প্রাকৃতিক গুহার ভেতরে রয়েছে তুতলা ভবানী মাতা। एंट्री का टिकट है क्या? कितना? 5 रुपये का एक टिकट है, ब्रिज का एक टिकट है। ब्रिज के लिए? ब्रिज के लिए। এই যে 5 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই টিকিটটা কিন্তু এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে পার হওয়ার জন্য। চললাম ব্রিজের দিকে। এখানে দর্শনার্থীদের যাওয়ার জন্য একটা লোহার ঝুলাপুল করা হয়েছে। তিন দিকে উঁচু খাড়া পাহাড়ে ঘেরা জায়গাটার মধ্যে একদিকে প্রবল ধারায় নেমে আসছে একটা ঝর্ণা। জায়গাটা বেশ মনোরম। ঝর্ণার নিচ দিয়ে বয়ে চলেছে কর্মনাশা নদী। আমরা যে জলপ্রপাতটা দেখছি
এটা কাইমুর পর্বতমালার বুক চিরে নেমে আসা ঘোরঘড়ি নদীর থেকেই সৃষ্টি হয়েছে। এই ঘোরঘড়ি নদী পরে গিয়ে মিশেছে কর্মনাশা নদীতে। বর্ষাকালে জলপ্রপাতটির রূপ সব থেকে ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর হয়। তখন পাহাড়ের গিরিখাত দিয়ে প্রবল বেগে জল নেমে আসে, আর সেই শব্দের মধ্যেই ঘোর ঘোর মিল পাওয়া যায় বলে স্থানীয় মানুষদের বিশ্বাস। এবারে চললাম তুতলা ভবানী মাকে দেখব বলে। সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর দিকে যেতে হবে। ওখানেই একটা গুহার মধ্যে মা অধিষ্ঠিত রয়েছেন। সত্যি এখানকার পরিবেশটা এতটাই মনোরম বলে বোঝানো মুশকিল। এখানে বাদরের দৌরাত্ম্য অনেকটাই বেশি। পাহাড়ের গায়ে ছোট্ট জায়গাতে স্বয়ম্ভূ মা তুতলা ভবানী অধিষ্ঠান করছেন। এটা সাসারামের অন্যতম এক ধর্মীয় স্থান। কথিত আছে আফগান সম্রাট শেরশাহ সূরি এই দেবীর একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার রাজ্য জয়ের পেছনে মায়ের কৃপাদৃষ্টি ছিল বলে বিশ্বাস করা হয়। এখানে একজন সাধু তপস্যা করে চলেছেন। মন্দির দেখে সিঁড়িপথে ধীরে ধীরে নেমে এলাম। সত্যিই জায়গাটা খুব সুন্দর। উইকেন্ডের ট্রিপের জন্য সাসারাম কিন্তু একদম আইডিয়াল। চলো এবারে সামনে আরও বেশ কিছু দেখার জায়গা আছে, সেগুলো দেখব। আবার কর্মনাশা নদী পেরিয়ে টোটো ধরে চলে এলাম অটোর কাছে। भैया इसके बाद कहाँ इंदरपुरी डैम। कहाँ इंदरपुरी डैम। इंदरपुरी डैम। ठीक है। यहाँ से हम लोग चल रहे हैं इंदरपुरी डैम के कितने लिए। किलोमीटर? यहाँ 10-15-12 किलोमीटर होगा। 12 किलोमीटर। ठीक है चलो। एक मिनट তুতলা ভবানী মন্দির থেকে ইন্দ্রপুরী ড্যামের দূরত্ব 12 কিলোমিটার। এখন বাজে বিকেল 3:30। এসে পৌঁছলাম হচ্ছে ইন্দ্রপুরী ড্যামে। এটাও কিন্তু বিহারের একটা দর্শনীয় স্থান। ব্রিটিশ আমলে তৈরি হওয়া সোন নদীর ওপরে এই ড্যাম মূলত চাষের জল সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। ড্যামটি প্রায় 1.4 কিলোমিটার লম্বা। আমি এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এবারে চললাম পাইলট বাবার আশ্রম দেখতে। সামনেই 111 ফুট উঁচু একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এখন বাজে বিকেল 4:30। এসে পৌঁছলাম পাইলট বাবার আশ্রমের কাছে। চলো তোমরা ভেতরটা একটু ঘুরে দেখে আসি। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন পাইলট বাবা, যিনি আগে ভারতীয় বায়ুসেনার একজন যুদ্ধ বিমান চালক ছিলেন। তিনি 1965 সালে ও 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধতেও অংশগ্রহণ করেছেন। তার জ্ঞান ও বিমান চালনার দক্ষতার জন্য তিনি সৌরচক্র, বীরচক্র এবং বিশিষ্ট সেবা পদকও অর্জন করেছেন। পরবর্তীকালে তার পার্থিব জীবন ছেড়ে আধ্যাত্মিক পথে প্রবেশ করেন এবং সাধনা ও যোগ চর্চায় নিজেকে নিয়োজিত করেন। এরপরে পাইলট বাবা হিমালয়ে দীর্ঘ 7 বছর জ্ঞান অর্জনের জন্য কাটিয়েছিলেন। পাইলট বাবার মূল দর্শন ছিল যোগ, ধ্যান ও আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের কল্যাণ করা। এখানে 120 ফুট উঁচু সোমনাথ মন্দিরের পাশে 80 ফুট উঁচু বিশাল বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আমি জায়গাটা ভালো করে ঘুরে অটোয় উঠে বসলাম। আজকে সাসারামে সারাটা দিন খুব ভালোভাবে ঘুরছি। এখন আমার লাস্ট স্পট হচ্ছে শেরশাহ সূরির যে সমাধিস্থল আছে সেই জায়গাটা। এই বিখ্যাত সমাধিস্থলটি মূলত সাসারাম শহরের মধ্যেই অবস্থিত। পাইলট বাবার আশ্রম থেকে এই জায়গার দূরত্ব
প্রায় 6 কিলোমিটার। স্টেশন চত্বর থেকে মাত্র 10 মিনিট অটোতে আসার পরেই চলে এলাম হচ্ছে শেরশাহ সুরির সমাধিস্থলে। তো এখানে প্রবেশ করতে গেলে আগে টিকিট কাটতে হবে। উল্টো দিকে টিকিট কাউন্টার আছে। 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। বিরাট বড় জায়গার মধ্যে একটি কৃত্রিম জলাশয়ের মাঝখানে রয়েছে আফগান সম্রাট শেরশাহ সুরির সমাধিক্ষেত্র। তার মৃত্যুর সময় উত্তর ও মধ্য ভারতের অনেকটা অঞ্চলই তার দখলে ছিল, কিন্তু 1538 সালে কালিনগড়ের যুদ্ধে তিনি একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই আহত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরেই সাসারামে তাকে সমাধিস্থ করা হয়। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই বিরাট স্থাপত্যটি, যা আফগান স্থাপত্যের সাথে ভারতীয় স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ। ষোলো থেকে 17 মিটার উঁচু গম্বুজ এবং চারপাশে প্রবেশদ্বার রয়েছে। তার মৃত্যুর সময় এই সাসারামই ছিল তার রাজধানী। শেরশাহ এমন একজন শাসক যিনি যুদ্ধ জয়ের পাশাপাশি জনকল্যাণকারী প্রশাসকও বটে। তার তৈরি করা সোনারগাঁও অর্থাৎ বাংলা থেকে পেশোয়ার পর্যন্ত দীর্ঘ সড়ক পথ, যা আজকের জিটি রোড নামে বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত। এছাড়া ন্যায্য কর ব্যবস্থা, কৃষক সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এগুলো তো উল্লেখযোগ্য তার কাজ। বর্তমানে শেরশাহ সুরির সমাধিক্ষেত্র সাসারামের এক বড় পর্যটন কেন্দ্র। এটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানিও কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে একটা অনুরোধ রইল। চলো এরপরে আর কি করা যায় দেখে নিচ্ছি। এবারে এখান থেকে বেরিয়ে চললাম কিছুটা দূরেই অবস্থিত আর একটা ঐতিহাসিক জায়গা দেখতে। এই হচ্ছে শেরশাহ সুরির পিতা হাসান সুরির সমাধিক্ষেত্র। হাসান সুরি ছিলেন আফগান সুর বংশের একজন সামন্ত প্রধান। তার প্রকৃত নাম ছিল হাসান খান সুরি। তিনি এই সাসারাম অঞ্চলেই প্রশাসনিকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি সপরিবারে এখানেই বসবাস করতেন এবং শেরশাহ সুরির শৈশব ও রাজনৈতিক শিক্ষা হাসান সুরির কাছ থেকেই গড়ে ওঠা। তার সমাধিক্ষেত্রটি আকারে খুব বড় না হলেও বেশ সুন্দর। সাসারাম বেড়ানো তোমাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। সাসারাম বেড়ানো আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন আর একটা জায়গা নিয়ে। শুভ সন্ধ্যা।